ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা ওই নাম্বার সিস্টেমের উপরে। কারণ আগের নাম্বার সিস্টেমে আমরা যেটা আলোচনা করেছিলাম ওই ইউনিট ডিজিট বা আরও কম্পিটিটিভ এক্সামের উপরে বিভিন্ন টাইপ নিয়ে ডিসকাস করেছিলাম। তাহলে আজকের আমরা যেটা আলোচনা করব সেটা ওই নাম্বার সিস্টেমের উপরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেটা আসবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে ফার্স্টে আমরা নাম্বার থেকে কিভাবে বিভিন্ন টাইপের নাম্বার আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। সাপোজ এট ফার্স্ট আমরা নাম্বার, এই যে নাম্বারটা, হোয়াট ইজ নাম্বার? নাম্বার বলতে আমরা বুঝি যে যেগুলো গণনার কাজে লাগে। তা গণনার কাজে লাগে কোনগুলো? ধরো 1 2 3 4 এগুলো। ধরো খাতা পেন কিনতে গেলে দুটি খাতা বা তিনটি পেন, এই যে 1 2 3 এগুলো নাম্বার। আবার এই নাম্বারের মধ্যে পজিটিভ নেগেটিভ পূর্ণ সংখ্যা ভগ্নাংশ অনেক কিছু আছে। তা আমি সেগুলো কিভাবে একটার পর একটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই নাম্বারটাকে আমরা দুটো টাইপে ভাগ করতে পারি। এই নাম্বার হচ্ছে এক নম্বর, আমাদের নাম্বার হচ্ছে একটা হচ্ছে রিয়াল নাম্বার। রিয়াল মানে কি? রিয়াল মানে যাকে বলি আমরা বাস্তব সংখ্যা। আর আরেকটা হচ্ছে আমার ইমাজিনারি। এই ইমাজিনারি নাম্বার মানে এটা হচ্ছে অবাস্তব। এই অবাস্তব রুটের ভিতরে নেগেটিভ কোনো সংখ্যা থাকলে অবাস্তব, বা রুটের ভিতরে -2 এই সংখ্যাকে যদি বর্গ করে দিই, রুট ওভার -2 কে যদি আমরা বর্গ করি তাহলে -2 হয়ে যাবে। যেমন দেখাই, রুট -2 তার হোল স্কয়ার করলে -2, এটা নেগেটিভ। তাহলে কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করে দিই আর যদি সেটা নেগেটিভ আসে তাহলে অবশ্যই তাকে আমরা বলবো ইমাজিনারি বা অবাস্তব সংখ্যা। আর এই যে বাস্তব সংখ্যা রিয়াল নাম্বার, এই রিয়াল নম্বর সম্পর্কে একটা মেন তথ্য হচ্ছে এটা একটা নাম্বার লাইন বা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার উপরে যদি অসংখ্য বিন্দু আমরা কল্পনা করি, এই বিন্দুগুলো এক একটি হচ্ছে রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। এটা ক্যান্টর আর ডেডিকাইন দুজন মিলে এই সংখ্যা সম্পর্কে বলেছিল। রিয়াল নাম্বার কোনগুলো? যে নাম্বার লাইনের উপরে যতগুলো বিন্দু থাকবে সেটা এক একটি রিয়াল নাম্বার বা বাস্তব সংখ্যা। এই রিয়াল নাম্বারের আবার দুটো পার্ট হয়। একটা পার্ট হচ্ছে আমার রেশনাল, RATION রেশনাল নাম্বার, আর আরেকটা হচ্ছে ইরেশনাল নাম্বার। তাহলে এখানে এই রেশনাল নাম্বার মানে এটাকে আমরা মূলদ সংখ্যা বলবো, আর এটা হচ্ছে অমূলদ। এই অমূলদের एग्जांपल যেমন √2 √3 √5 এগুলো। এই রেশনাল নাম্বারের একটা গুণ হচ্ছে সেটাকে p/q আকার করা যায়। আর ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা তাকে p/ আকার করা যাবে না। তবে p/q যে আকারটা, এটার মধ্যে একটা এ থাকতে হবে, এই p আর q দুটো আমার অখণ্ড সংখ্যা হতে হবে বা আমার ইন্টিজার হতে হবে, পূর্ণ সংখ্যা। p আর q টা পূর্ণ সংখ্যা আর q টা নট ইকুয়াল টু 0 হতে হবে। এই যে √2/1 যদি p/q আকার করি আমরা, তখন এই p টা p সমান √2, এটা কিন্তু ইন্টিজার নয়, তার মানে নট ইন্টিজার। ওই জন্য এগুলো সব অমূলদ। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যাকে p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো সেগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। যেমন একটা एग्जांपल 2 কে 2/1 করতে পারি। 2 আর 1 দুটোই ইন্টিজার, আর এই যেহেতু 1 নট ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে আমার রেশনাল বা মূলদ সংখ্যা। এবারে এই রেশনাল বা মূলদ সংখ্যাকে আমরা ভাগ করতে পারি কি রকম? একটাকে আমরা হোল নাম্বার রাখছি, WHOLE হোল নাম্বার।
হোল নাম্বার মানে কি? অখণ্ড সংখ্যা। হোল নাম্বার অখণ্ড সংখ্যা। এগুলো কোনগুলো হয়? 0 1 2 3 ডট ডট। আর এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার। পজিটিভ ইন্টিজার মানে যেগুলো ওই 1 2 3 4 এগুলো। তো এটার আরেকটা নাম আছে আমার ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপরে হোল নাম্বার মানে এই ন্যাচারাল নাম্বার আর জিরো নিয়ে হচ্ছে। ন্যাচারাল নাম্বারকে আমরা ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করি, হোল নাম্বারকে ক্যাপিটাল ডব্লিউ দিয়ে প্রকাশ করি। তাহলে হোল নাম্বার হচ্ছে 0 1 2 3 4 এগুলো, আর ন্যাচারাল নাম্বার হচ্ছে পজিটিভ ইন্টিজার গুলো। এছাড়া এই রেশনাল নাম্বারের মধ্যে আমার এটাও পড়ে যাবে। এগুলো সব যেগুলো আলোচনা করছে এগুলো কিন্তু সব ইন্টিজার। এই রেশনাল নাম্বারের মধ্যে এখানে যদি আমি আরেকটা পার্ট এরকম দেখাতাম, সাপোজ এই যে এই রেশনাল নাম্বারটা যদি আরো দুটো পার্ট করতাম, একটা মনে করো আমার ইন্টিজার। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার মধ্যে এগুলো ভাগগুলো আসছে, একটা দুটো একটা। নেগেটিভ ইন্টিজার। নেগেটিভ ইন্টিজার যেমন -1 -2 -3 এগুলো। আর একটা হচ্ছে আবার এই যে পূর্ণ সংখ্যা ছাড়া আর একটা ভাগ এখানে যদি আমরা করি, এটা ফ্র্যাকশন আমরা করতে পারি। FRUCTION ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। এইটা হচ্ছে আমার ভগ্নাংশ। তারপর আবার একবার বলি, আমরা রিয়েল নাম্বারকে দুটো পার্ট করেছি, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। আবার রেশনাল নাম্বারে দুটো পার্ট করেছি, ইন্টিজার পূর্ণ সংখ্যা আর ফ্র্যাকশন ভগ্নাংশ। আর এখানে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা তার ভাগ করছি হোল নাম্বার, পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার, নেগেটিভ ইন্টিজার, বা এখান থেকে আমরা অড নাম্বারটা এরই ভাগের মধ্যে পড়ে যায়। এই ইন্টিজারের মধ্যে অড নাম্বারটা আসে। অড নাম্বার মানে কোনগুলো? ওই +-1 +-3 +-5 এগুলো। আর একটা আমাদের ইভেন নাম্বারও আসবে। ইভেন নাম্বার মানে কোনগুলো? জোড় সংখ্যা। আর এটা কি? বিজোড়। জোড় সংখ্যা মানে 2 বা 2 এর গুণিতকগুলো। 2 বা 2 এর গুণিতকগুলো আসবে আমার ইভেন নাম্বার। তাহলে এই যে ইন্টিজারের মধ্যে এতগুলো পার্টগুলো আমি বের করে নিলাম। এই অড নাম্বারটা এই নেগেটিভ ইন্টিজারে পড়বে, আবার পজিটিভ ইন্টিজারে পড়বে, কিন্তু আমরা এই সব ওয়ার্ডগুলোর সঙ্গে পরিচিত বলে সেটা আমি আলোচনা করছি। এই যে ফ্র্যাকশনটা বললাম, FRACTION, এই ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনটার কিন্তু আরো ভাগ আছে। কিরকম? ফ্র্যাকশনটা একবার দেখিয়ে দিই। এই ফ্র্যাকশন থেকে আমরা যদি ভাগ করি FRACTION, ফ্র্যাকশনটা আবার দুটো টাইপের হয়। একটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন। আচ্ছা নিচে দেখিয়ে দিই ভালো করে। এইদিকে ফ্র্যাকশনটা দুটো টাইপ হয়। কি বললাম? ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। স্টার দিই এখানে স্টার। এই ফ্র্যাকশনটা দুটো টাইপ। একটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন, VULGER ভালগার ফ্র্যাকশন, আর একটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। ডেসিমাল ফ্র্যাকশন। এই ভালগার ফ্র্যাকশনের আবার ভাগ আছে। এই ভালগার ফ্র্যাকশন মানে এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ। আর ডেসিমাল মানে হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশেরও ভাগে আসবো। আর ভালগার ফ্র্যাকশনটার ভাগ দেখো, এটা থেকে একটা প্রপার ফ্র্যাকশন। প্রপার মানে কি? প্রকৃত ভগ্নাংশ। আর একটা হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপার মানে হচ্ছে অপ্রকৃত। এটা অপ্রকৃত, এটা হচ্ছে আমার প্রকৃত। প্রকৃত, অপ্রকৃত। আর এটা হচ্ছে মিক্সড। মিক্সড মানে মিশ্র।
আর আরেকটা আসবে আমার কমপ্লেক্স। কমপ্লেক্স মানে জটিল। প্রকৃত মানে লব ছোট হর বড়, অপ্রকৃত লব বড় হর ছোট, মিক্সড হচ্ছে একটা পূর্ণ সংখ্যার একটা প্রকৃত ভগ্নাংশ, আর কমপ্লেক্স হচ্ছে লবটাও ভগ্নাংশ আর হরটাও ভগ্নাংশ, এটাকে বলছে কমপ্লেক্স। এই ডেসিমেল ফ্র্যাকশনটা দুটো টাইপ হয়, একটা হচ্ছে ফাইনাইট, ফাইনাইট মানে সসীম দশমিক ভগ্নাংশ, আর একটা হচ্ছে ইনফিনাইট, ইনফিনাইট ডেসিমাল ফ্র্যাকশন মানে অসীম দশমিক ভগ্নাংশ। একটা সসীম দশমিক, অসীম দশমিক। সসীম দশমিকটা কেমন, দশমিক পরে একটি সংখ্যা, আর অসীমটা কি দশমিকের পরে 2 3 4 5 এরকম হয়ে যাবে, মানে ডট ডট বা 0.3333 এটাও ডট ডট। এই ইনফিনাইট দশমিকটা আবার দুটো টাইপ, একটা হচ্ছে আবৃত্ত বা রেকারিং, RECURRING রেকারিং ডেসিমেল, আর আরেকটা হচ্ছে অনাবৃত বা নন রেকারিং, নন CURRING নন রেকারিং। আবৃত্ত মানে রেকারিং, অনাবৃত মানে নন রেকারিং। এই আবৃত মানে ধরো 0.333 বারবার গেলে এইটাকে লিখতে 0.3 এর উপর আবৃত, কিন্তু এটা 0.30 দুটো 30 তিনটে 30 ডট ডট গেলে এইটাকে বলবো আমরা নন রেকারিং বা অনাবৃত। তাহলে এই যে ফ্র্যাকশন থেকে এতগুলো পার্ট এলো, এটা হোল নাম্বার এলো, আর এই পজিটিভ বা ন্যাচারাল নাম্বার, ওই পজিটিভ বা ন্যাচারাল নাম্বার ওইটার থেকে আমরা কিছু কিছু ভাগ পাই আর কি। সেই ভাগগুলো কি, এখান থেকে আমরা প্রাইমটা পাবো, প্রাইম মানে মৌলিক, আর একটা কম্পোজিট পাবো, কম্পোজিট মানে যৌগিক, এইটা হচ্ছে মৌলিক, এইটা হচ্ছে যৌগিক, আর আরেকটা আমরা এখানে পারফেক্ট নাম্বার পাবো, পারফেক্ট, পারফেক্ট নাম্বার মানে সম্পূর্ণ যেটা নাম্বার হচ্ছে পারফেক্ট নাম্বারের ব্যাপারটা পরে আসে। এই যে প্রাইম কম্পোজিট, এই কম্পোজিট নাম্বারের ফ্যাক্টর হয়। তাহলে আমরা যখন উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরের ডেফিনেশন দেবো এই কম্পোজিট নাম্বার মানে মেইনলি ন্যাচারাল নাম্বারে, তাহলে উৎপাদক বা গুণনীয়ক কি, কোনো স্বাভাবিক সংখ্যা যে যে স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য সেটাই হবে তার উৎপাদক বা গুণনীয়ক। তাহলে এখান থেকে ফ্যাক্টর সম্পর্কে ডিসকাস করতে পারবো। আর এই যে প্রাইম বললাম, এই প্রাইম সম্পর্কে আমরা বিভিন্ন টাইপ জানি, যেমন এখান থেকে আমাদের এই কনসেপ্টগুলো এমনি আছে, কি জানি আমরা কো প্রাইম, তারপরে টুইন প্রাইম, TWIN টুইন প্রাইম, আচ্ছা প্রাইম ট্রিপলেট, প্রাইম ট্রিপলেট, আচ্ছা আরেকটা প্রাইম আছে মার্সেনো বলে, মার্সেনি প্রাইম। এই মার্সেনি প্রাইম কি এটা আমি একটু ডিসকাস করে দেবো না। এই কো প্রাইম, টুইন প্রাইম, প্রাইম ট্রিপলেট, এটাকে ছোট ছোট করে যদি আমরা আলোচনা করি, এখানে কো প্রাইম বলতে দুটো প্রাইম নাম্বার এমন যাদের কমন ডিভিজার বা উৎপাদক থাকবে না, যেমন 4 9, 4 এর 2 ফ্যাক্টর আছে, 9 এর 3 আছে, কিন্তু এদের মধ্যে কমন নেই, তাহলে 4,9 কো প্রাইম হবে, 5,7 কো প্রাইম। এখানেও এই 5,7টাও কো প্রাইম হবে, আবার টুইন প্রাইম। যদি দুটো প্রাইম নাম্বারে পরপর সংখ্যা প্রাইম হয় তাহলে টুইন প্রাইম বলে, তাদের মধ্যে ডিফারেন্সটা 2 আছে, টুইন প্রাইম। আর প্রাইম ট্রিপলেট, তিনটে প্রাইম বা মৌলিক সংখ্যা থাকবে যাদের পরপর সংখ্যা, তাহলে এটা আমরা 3 5 and 7, এই 3 5 and 7 এইটাকে বলতে পারি আমরা প্রাইম ট্রিপলেট বলতে পারি। তাহলে এই যে প্রাইম বললাম, এই বললাম, এদের মধ্যে আমরা আজকে এই কম্পোজিটটা নিয়ে একটু ডিসকাস করছি। তার আগে এইগুলো অড নাম্বার,
অড নাম্বারের সাধারণ আকার 2n - 1 বা 2n + 1 এই আকারটা। ইভেন নাম্বারের সাধারণ আকার হচ্ছে 2n। n যদি যে কোনো ইন্টিজার, তাহলে ইভেন বা জোড় সংখ্যার সাধারণ আকার হচ্ছে 2n, আর অড নাম্বারের সাধারণ আকার হচ্ছে 2n - 1 2n + 1। তবে পারফেক্ট নাম্বারের সাধারণ আকার 2p - 1 ইনটু 2p - 1 এরকম। এটা হচ্ছে সাধারণ আকার। এই যে এটা নিয়ে আমি পরে ডিসকাস করছি পারফেক্ট নাম্বারে। তাহলে এখানে যে যতগুলো আমি বললাম, এই প্রত্যেকটা নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে প্রচুর টাইম লাগবে। আমি এর মধ্যে বেসিক্যালি কোশ্চেন যেখান থেকে আসে সেইগুলোর উপর একটু আলোচনা করছি। এই যেমন এখান থেকে আমরা কম্পোজিট নাম্বারের যে উৎপাদক নিয়ে আলোচনা করবে একটু, আর এগুলো নিয়ে পরে আলোচনা হবে। তাহলে এই যে ভাগগুলো বললাম নাম্বারের, এতগুলো নাম্বার মাথায় রাখবে। ক্লিয়ার? এবার আসি আমরা এই নাম্বারগুলোর মধ্যে আমি বললাম কম্পোজিট নাম্বার। এই কম্পোজিট নাম্বার মানে যৌগিক সংখ্যা। আর এর সঙ্গে আরেকটা কি বলেছিলাম, প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। যেমন ক্ষুদ্রতম প্রাইম 2, তারপরে 3 5 7 এগুলো হবে। এই প্রাইম নাম্বারগুলোর মধ্যে এই মাত্র 2টা হচ্ছে ইভেন প্রাইম। ইভেন মানে জোড়। ইভেন প্রাইম একমাত্র 2। তারপরে যতগুলো প্রাইম আছে সব অড প্রাইম মানে বিজোড় মৌলিক। এখানে আমি একটি শব্দ ইউজ করেছিলাম আগে, মার্সেনি প্রাইম। MERCNNE মার্সেনি প্রাইম, PRIME। এই মার্সেনি প্রাইমের আকার হচ্ছে 2p - 1। এইটাই এর জেনারেল ফর্ম। এই ফর্মটা যে মেইনটেইন করবে সেই প্রাইমটাকে মার্সেনি প্রাইম বলা হয়। এই পিটা কি? পিটাও প্রাইম হতে হবে। তাহলে আমার প্রাইম নাম্বার কি আছে 2 3 5 7 ডট ডট আরো অনেক। তাহলে পি জায়গায় যদি এই প্রাইমটা দিই তাহলে 2p2 - 1 এটা কত হচ্ছে 3। আবার যদি এইটা দিই 2p3 - 1 এটা হবে 7। আবার এইটা যদি দিই 2p5 - 1 31। এইভাবে আমরা যখন প্রাইম নাম্বার দেব পি এর জায়গায়, যে প্রাইমগুলো আসছে এই প্রাইমগুলোকে বলা হয় মার্সেনি প্রাইম। তাহলে মার্সেনি প্রাইম হচ্ছে এইগুলো। এছাড়া আরো আছে, এই ফরম্যাটটা যে মেইনটেইন করবে সেগুলো হচ্ছে মার্সেনি প্রাইম। তবে 11টাও প্রাইম নাম্বার, সেটা কিন্তু মার্সেনি বলা যাবে না, কারণ এই ফরম্যাটটা এটা ফুলফিল হচ্ছে না। এই ফরম্যাটটা এটা লাগানো যাবে না, কারণ এখানে দেখলে 2p - 1 যদি 11 ধরে নিই তাহলে 2p = 12। এখান থেকে পিটা বেরোবে না। ক্লিয়ার? কিন্তু আমরা যদি বলতাম 3টা তাহলে 2p - 1 3, তাহলে 2p = 4 মানে 2p2, তাহলে পিটা 2 হয়ে যাচ্ছে, মানে একটা ইন্টিজার চলে আসছে প্রাইম নাম্বারে। ওই জন্য এই ফরম্যাট যে মেইনটেইন করবে সেটা মার্সেনি প্রাইম। ক্লিয়ার? আর টুইন প্রাইম বা প্রাইম ট্রিপলেট তো আমি एग्जांपले দেখিয়ে দিয়েছি, ওটা নিয়ে আর বলছি। বাট কম্পোজিট নাম্বার, এই কম্পোজিট নাম্বার মানে এইটার ভিতরে অসংখ্য নাম্বারের মাল্টিপল থাকে, সেটা প্রাইম থাকতে পারে কম্পোজিট। সাপোজ একটা নাম্বার 6 নিচ্ছি, এই 6 সমান 1 into 6 করতে পারি, 2 into 3 করতে পারি। তাহলে এই যে 6 সমান
এই যে দুটো পেয়ার করলাম, একটা 1 into 6 এটা একটা পেয়ার, আর আরেকটা হচ্ছে 2 into 3 এটা একটা পেয়ার। আবার 6 কে 2 into 3 ও করতে পারি। এই যে কম্পোজিট নাম্বারের যে আমরা বিভিন্ন মাল্টিপ্লাই করলাম, এটা একটা করে জোড়া, আর এইটাকে বলা হয় ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণের শব্দের আগে মৌলিক শব্দটা বলা যায়, তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদক বিশ্লেষণ, কারণ এগুলো সব মৌলিক হয়। আর এখানে কিন্তু এই 6টার মধ্যে 1 2 3 6 এইগুলোকে বলা হয় এই 6-এর উৎপাদক বা গুণনীয়ক। কোন স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে, 5 স্বাভাবিক সংখ্যা, 2 ও স্বাভাবিক সংখ্যা, তাহলে 2.5 করে 5 যদি মিলে যায়, তবে কি এটা 2 5-এর উৎপাদক বলবো? বলা সম্ভব নয়। তাহলে এই যে ভাগফলটা আসবে সেটা একটা পূর্ণ সংখ্যা আসতে হবে, তবে উৎপাদক বলবো। তাহলে কোন স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তাকে বলছে উৎপাদক বা গুণনীয়ক। এই 6-এর উৎপাদক এখানে কটা এসছে? 4টি উৎপাদক। 6টাকে উৎপাদকে বিশ্লেষণের ফর্ম লাগলে 2 into 3, তাহলে 2 into 3 মানে 2 এর ঘাত 1, 3 এর ঘাত 1। এখানে এই যে 1 আর 1, 1 এর সঙ্গে 1 যোগ ইনটু এই 1 এর সঙ্গে 1 যোগ গুণ করলে 2 into 2 4, তার মানে 4টি উৎপাদক। একইভাবে যদি 48 করি, 2 into 2 into 2 into 2 into 3, 2 to the power 4 into 3 to the power 1, 2 এর পাওয়ার হচ্ছে 4, 1 যোগ 3 এর পাওয়ার 1, তার সঙ্গে 1 যোগ ইনটু করলে 5 into 2 হচ্ছে 10, তার মানে 48 এর মোট উৎপাদক কত? মোট উৎপাদক হবে 10টি। তাহলে এই যে একটা সংখ্যা দিয়ে যদি বলি তার মোট উৎপাদক সংখ্যা বের করো, তাহলে এই ফর্মটা লাগাতে হবে। এই যে সংখ্যা দুটো, এটা কিন্তু মৌলিকে আসে, আর তার পাওয়ারটা মৌলিক হতে পারে, আবার যৌগিক হতে পারে, বা অড ইভেন যাই খুশি হতে পারে। এই বিষয়টা আবার ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি কি বলতে চাইলাম। সাপোজ n একটা নাম্বার, সেই n নাম্বারের ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক করে আমরা যেটা পাচ্ছি, সাপোজ মনে করো a to the power p into b to the power q into c to the power r। এই a b c এগুলো সব কিন্তু মৌলিক, আর ভাঙা যাবে না। অ্যাজ ফর এক্সাম্পল, ওই যেমন দেখালাম, nটাকে যদি 48 ধরি, তাহলে এর জায়গায় 2 to the power 4 হচ্ছিল, আর bটা হচ্ছে 3 to the power 1। এখানে যদি এর সঙ্গে আমি আরেকটা নিয়ে নিই 5 to the power 1, তার মানে 48 into 5, 5 এর 40 নাম থেকে 4, 5 4 20 দিয়ে 22, মানে 210। 210 এর দেখে নি ঠিক করলাম, 5 এর 40 নাম থেকে 4, 5 এর 20, 4 এর 24, 240। তাহলে 240 সমান 2 to the power 4 into 3 to the power 1 into 5 to the power 1। আমি যদি বলি 240টা n একটা সংখ্যা, নাম্বার, ন্যাচারাল নাম্বার, তার এইটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ফর্ম। 2 আছে 4 বার, 3 একবার, 5 একবার। এখানে a
পি বার, বি কিউ বার, সি আর বার, এবিসি মৌলিক, এখানে 2 3 5টাও মৌলিক। এখানে নম্বর অফ ফ্যাক্টরস সমান, এই যে পাওয়ার গুলো ছিল প্রত্যেকটার সঙ্গে 1 অ্যাড করে গুণ করতে হয়। তাহলে এটারও পাওয়ার গুলো নম্বর অফ ফ্যাক্টরস, এটাও পাওয়ার গুলোর সঙ্গে 1 অ্যাড করে গুণ, তাহলে 5 × 2 × 2, 5 10 20টি ফ্যাক্টর হবে। তাহলে 240 এর ফ্যাক্টর হবে মোট 20টি। তা এইভাবে কোন সংখ্যা দিয়ে যদি আমার বলে দাও মোট উৎপাদক কটি হবে, সাপোজ একটা एग्जांपल 120 দিয়ে যদি প্রশ্ন করা হয় এর মোট উৎপাদক কত, তাহলে ভেঙে নেবে 120 2 60 2 30 2 15 3 5, তাহলে 120 সমান 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 1 5 টু দি পাওয়ার 1, এখানে 3 + 1 * 1 + 1 * 1 + 1 4 × 2 × 2 2 3 4 16টি হবে। তাহলে 120 এর মোট উৎপাদক হবে 16টি। তাহলে এই যে সিস্টেমটা আমি দেখালাম এটা একটু মাথায় রাখবে, ক্লিয়ার? তাহলে এইটা কম্পোজিট নাম্বার বা যেটা ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা থেকে এসেছে তাকে আমরা এভাবে উৎপাদকে বিশ্লেষণের আকার এনে তারপরে টোটাল উৎপাদকগুলো আমরা বের করতে পারি। এবার আসি এই উৎপাদকগুলো সম্পর্কে যেটা আমি আলোচনা করছিলাম আর একটু ক্লিয়ার করি। সাপোজ 12 উৎপাদক হচ্ছে 1 2 3 4 6 আর 12, কটা হচ্ছে মোট 6টি। তাহলে 12 সমান তখন তো আমি এরকম করেছিলাম 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1, এখানে 2 এর সঙ্গে 1 যোগ ইনটু 1 এর সঙ্গে 1 যোগ করলে 3 × 2 6টা উৎপাদক। এই 6টা উৎপাদকের মধ্যে এক মৌলিক যৌগিক এই দুটোর মধ্যে কোনোটাই নয়। 2 আর 3টা হচ্ছে মৌলিক উৎপাদক আর এই 3টে হচ্ছে আমার যৌগিক উৎপাদক। তার মানে টোটাল 6টির মধ্যে একটা 1 নট মৌলিক নট যৌগিক, 2 3টা মৌলিক, 4 6 12টা হচ্ছে যৌগিক। তাহলে এই এখান থেকে যদি এই 12টাকে আমি এরকম লিখতাম 2 টু দি পাওয়ার 2 × 3 টু দি পাওয়ার 1, এইখান থেকে যদি প্রশ্ন করতাম মৌলিক উৎপাদক কটি, মৌলিক উৎপাদক, তাহলে এই ক্ষেত্রে আমার মৌলিক উৎপাদক হতো শুধু 2 আর 3টা। মানে যে যে নাম্বারের উপরে আমার খাতটা আসবে সেইটা হচ্ছে ওর মৌলিক উৎপাদক। আর যদি বলতো যৌগিক উৎপাদক কটি, তাহলে টোটাল উৎপাদক থেকে এই মৌলিক উৎপাদক দুটো তার সঙ্গে আবার 1 বিয়োগ করবে, কারণ প্রত্যেকটা সংখ্যা একটা উৎপাদক থাকে, সেটা মৌলিক নয় যৌগিক নয়। তা আমি যখন প্রশ্ন করব যৌগিক উৎপাদক কটি, তখন আমার টোটাল উৎপাদক থেকে মৌলিক উৎপাদকের সংখ্যা দুটো বাদ আর একটা মৌলিক নয় যৌগিক নয় তাই বাদ। তাহলে এখানে আমার 3টি হচ্ছে। এটা কেন দেখালাম, যদি আমার সংখ্যাটা খুব বড় হয়ে যায় তখন এটা করব। এর জেনারেল ফর্মটা কেমন হবে, ধরো n এর যেটা ছিল a টু দি পাওয়ার p b টু দি পাওয়ার q c টু দি পাওয়ার r, এটার যদি বলতাম যৌগিক উৎপাদক এইটা চাইতাম, তাহলে এখানে দেখো টোটাল উৎপাদক আমার কত, p + 1 * q + 1 * r + 1 r + 1। এই উৎপাদকগুলো থেকে আমরা কি বিয়োগ করব, প্রথমে এই যে মৌলিক কটা আছে abc 3টি আর ওখানে 1, তার মানে টোটাল 4 বিয়োগ করতে দিলে সেটা হবে যৌগিক উৎপাদকের সংখ্যা। আচ্ছা, এই যে উৎপাদকগুলোর মধ্যে আবার এটা ওয়ার্ড নাম্বার মানে বিজোড়, আর 2 4 6 12 এটা হচ্ছে আমার ইভেন নাম্বার। তাহলে যদি আমি এখান থেকে প্রশ্ন করতাম অড উৎপাদক কটি,
মানে বিজোড় উৎপাদক কটি, তাহলে দুটি বিজোড় উৎপাদক। এক্ষেত্রে আমার যেটা বিজোড় সংখ্যা থাকবে তার ঘাতের সঙ্গে 1 যোগ করবে দুটি বিজোড় উৎপাদক। এটার একটা এক্সাম্পলে দেখাই ভালো হবে। সাপোজ মনে করো 48, এটাকে ভাঙছি 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 1। এখানে বিজোড় কোনটা আছে? 3। 3 এর ঘাত 1, তাহলে এই টোটাল 48 এর এই 1 প্লাস 1 সমান দুটি হবে বিজোড় উৎপাদক, দুটি হবে বিজোড় উৎপাদক। বাকিগুলো কিন্তু সব জোড় হবে। টোটাল কটা উৎপাদক হবে? 4 এর সঙ্গে 1 যোগ ইনটু 1 এর সঙ্গে 1 যোগ 5 ইনটু 2 সমান 10। 10 থেকে এই দুটো বাদ গেলে 8টা হবে জোড় উৎপাদক। ক্লিয়ার? তাহলে এই একই প্রশ্ন থেকে আমরা জোড় উৎপাদক বিজোড় উৎপাদক গুলো বের করতে পারি। এবারে কি কি উৎপাদক তো চাইছে না, ছোট ছোট প্রশ্ন এমসিকিউ এই টাইপের চাই। তাহলে এক্ষেত্রে আমার যে দুটি বিজোড় হলো সেটা এই সেন্সে যেটা বিজোড় সংখ্যা তার ঘাত অনুযায়ী। সাপোজ একে যদি আরো 3 দিয়ে গুণ করতাম, 48 3 3 8 24 4 3 12 144 হতো। যদি 144 এর চাইতাম তাহলে এটা 3 টু দি পাওয়ার 2 হতো। তাহলে যদি একই প্রশ্ন আমি করতাম যে 144 এর বিজোড় উৎপাদক কটি, তাহলে বিজোড় উৎপাদক বলতে এখানে এইটা বিজোড়, তার ঘাত 2, 2 এর সঙ্গে 1 যোগ করে দাও, দিয়ে কত হবে? 3টি বিজোড় উৎপাদক হবে। বাকি জোড় কটা? তাহলে টোটাল উৎপাদক 5 5 15, 15 থেকে 3 বাদ দিলে 12টা হবে মোট জোড় উৎপাদক। আরেকটা একইভাবে এইটা 5 টু দি পাওয়ার আবার 1 নিয়ে নিচ্ছি। তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে 5 4 20 শূন্য তো 5 4 20 দিয়ে 22 এর 2 5 এর 7 720। 720 মানে 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 টু দি পাওয়ার 2 ইনটু 5 টু দি পাওয়ার 1। যদি প্রশ্ন করি 720 এর মধ্যে বিজোড় উৎপাদক কটি, মানে বিজোড় থাকবে এরকম, তাহলে বিজোড় থাকবে এখানে বিজোড় সংখ্যা কে কে আছে? 3 আছে, 5 আছে। তাহলে 3 এর ঘাত 2 তার সঙ্গে 1 যোগ, 5 এর ঘাত 1 তার সঙ্গে 1 যোগ দিয়ে গুণ করব, 3 ইনটু 2 মানে 6টি হবে আমার বিজোড় উৎপাদক। আর জোড় উৎপাদক কত হবে? 5 3 এ 15, 2 30। 30টার থেকে আমার 6 বাদ দিলে 24টা হবে জোড় উৎপাদক। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, ওইখান থেকে এই যেটা বললাম যে 720, এটা বাংলা 2 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 2 আর 5 টু দি পাওয়ার 1, তাই তো বললাম। আচ্ছা, তাই মনে হচ্ছে, আর দেখে নিচ্ছি। 720 2 36 2 18 90 45 15 5 3 দুটো 2 4টে 5 একটা, ঠিক আছে। তার মানে 720টাকে আমরা এভাবে লিখতে পারি যে এখান থেকে 1 নম্বর প্রশ্ন, কটি জোড় উৎপাদক বা বিজোড়টা ফার্স্টে দিই, কটি বিজোড় উৎপাদক। 2 নম্বর প্রশ্ন, কটি জোড় উৎপাদক। 3 নম্বর প্রশ্ন, কটি মৌলিক উৎপাদক। 4 নম্বর প্রশ্ন, কটি যৌগিক উৎপাদক। তাহলে এই যে প্রশ্নগুলো, কটি বিজোড় হবে, এখানে বিজোড় সংখ্যা এটা, তার ঘাত 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, 1 এর সঙ্গে 1 যোগ করলে 2, 3 দিয়ে 6টি, 6টি হচ্ছে বিজোড়। কটা জোড় হবে? তাহলে টোটাল উৎপাদক হচ্ছে 5 ইনটু 3, এটা 5 তো 5 ইনটু 3 ইনটু 2 মানে 30 থেকে 6 বাদ মানে 24টি। কটি মৌলিক? এখানে 2 3 আর 5 মৌলিক সংখ্যা, তার মানে 3টি। আর কটি যৌগিক হবে? তাহলে টোটাল যে 30টা ছিল তার থেকে 3 আর 1 বিয়োগ
কারণ একমাত্র মৌলিক আর যৌগিক নয়, তাই একটা বিয়োগ হবে বলেছি। তাহলে এখানে 4 বাদ দিলে 26টা হবে আমার যৌগিক উৎপাদক। তাহলে এই যতগুলো বললাম এই টাইপগুলো মনে রাখবে। এইখান থেকে যদি এরকম প্রশ্ন করতাম উৎপাদকগুলোর সমষ্টি কত, বা আরো প্রশ্ন করতাম উৎপাদকগুলোর গুণফল কত, উৎপাদকগুলোর সমষ্টি কত, মানে এই যতগুলো উৎপাদক আসবে 720 উৎপাদক আসবে মোট কটি, 30টি। সেই 30টি উৎপাদকের গুলির সমষ্টি কত হবে, আর 30টি উৎপাদকের গুণ করলে পরপর তার মান কত আসবে। তাহলে এর একটা সূত্র আছে এইগুলো, যেমন n যদি a টু দি পাওয়ার p ইনটু b টু দি পাওয়ার q ইনটু c টু দি পাওয়ার r হয়, তাহলে এর যতগুলো উৎপাদক আসবে সেই উৎপাদকগুলোর সমষ্টির যে সূত্র, এই a টু দি পাওয়ার p প্লাস 1 মাইনাস 1 নিচে a মাইনাস 1 ইনটু b টু দি পাওয়ার q প্লাস 1 মাইনাস 1 b মাইনাস 1 c টু দি পাওয়ার r প্লাস 1 মাইনাস 1 বাই c মাইনাস 1, এই ফর্মুলাটা কাজে লাগে। তাহলে এই ফর্মুলাটা যদি আমি এটাতে লাগাই এইটাতে, তাহলে আমার কি হবে সমষ্টিটা 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 1 বাই 2 মাইনাস 1, 3 টু দি পাওয়ার 2 প্লাস 1 মাইনাস 1 বাই 3 মাইনাস 1, 5 টু দি পাওয়ার 1 প্লাস 1 মাইনাস 1 বাই 5 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 5 মানে 32 থেকে 1 বাদ দিলে 31 বাই 1, 2 টু দি পাওয়ার এই 3 টু দি পাওয়ার 3 মানে 9 এই 27, 3 টু দি পাওয়ার 3 মানে 27 মাইনাস 1 মানে 26 বাই 2, আর এটা 25 থেকে 1 বাদ দিলে 24 বাই 4, এটা 4 6 কাটলো 2 13। তাহলে এখানে ওই 31 ইনটু 13 6 78, এটা গুণ করে দেবে। এটা গুণ করলে এই উৎপাদকগুলো অতগুলো আসবে আর কি, 31 ইনটু 78, এটা গুণ নিজেরা করবে। তাহলে এইটা উৎপাদকগুলোর সমষ্টির সূত্র বললাম। আচ্ছা, উৎপাদকগুলোর গুণফল কত, এই গুণফলটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে টোটাল যতগুলো উৎপাদক হবে এর মানে টোটাল নম্বর অফ ফ্যাক্টরস সাপোজ স্মল n, তাহলে এর প্রোডাক্ট অফ ফ্যাক্টরস, প্রোডাক্ট মানে কি গুণফল, প্রোডাক্ট অফ ফ্যাক্টরস কি হবে, এই যে nটা নাম্বারটার ঘাতে এই যে নাম্বার অফ ফ্যাক্টরস বাই 2 এইটি হবে। তাহলে উৎপাদকগুলোর গুণফল আমার কত আসবে, যে নাম্বার ছিল কত 720, তার পাওয়ারে এটা কতগুলো এসেছিল 30টি, তাহলে 30 বাই 2 মানে 720 হোল টু দি পাওয়ার 15, এত হবে তার উৎপাদকগুলোর গুণফলের মান। ক্লিয়ার? এটা একটা ছোট एग्जांपल দিয়ে বুঝালে বুঝতে পারবে। সাপোজ মনে করো 6, 6 এর উৎপাদক 1 2 3 6, এগুলো যদি গুণ করি 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 6, তাহলে 36 হচ্ছে। আর 6 এর মোট উৎপাদক কটি, 4টি। তাহলে আমরা ওই সূত্রটা যদি লাগাতাম তাহলে n টু দি পাওয়ার n বাই 2, ওই ফর্মুলাটা যেটা আমি বলছিলাম যে n টু দি পাওয়ার n বাই 2, nটা হচ্ছে মেন সংখ্যাটা, আর এই পাওয়ারে nটা হচ্ছে নাম্বার অফ ফ্যাক্টরস টোটাল স্মল n, তাহলে এই 6টা হচ্ছে n, আর এখানে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস 4, এটা স্মল n, n বাই 2 কাটাকাটি করলে 6 স্কয়ার মানে 36 হচ্ছে, এটাও তো 36 আসে। তাহলে উৎপাদকগুলোর গুণফলের সূত্র বললাম, উৎপাদকগুলোর সমষ্টির সূত্র বললাম, আর এখান থেকে এই টাইপগুলোর প্রশ্ন আমার বিভাজনগুলো বললাম। এইখান থেকে একটা জিনিস দেখো, এই জায়গাটাতে এই যে উৎপাদকগুলো জোড়া জোড়া 1 ইনটু 6 আবার 2 ইনটু 3, এটাও 6 হয় এটাও 6 হয়, তাহলে এইখান থেকে দু জোড়া হচ্ছে, কত জোড়া, 2 পেয়ারস
মানে দুজোড়া এরম ফ্যাক্টরের গুণে আসছে। তাহলে এখানে টোটাল ফ্যাক্টর যদি 30টা হয় তাহলে 720 যতগুলো উৎপাদক কত জোড়া হবে? 15 জোড়া। 30/2 30/2 মানে 15 জোড়া হবে আমার 720 উৎপাদক। কোন ক্ষেত্রে আবার জোড়াটা কমে যেতে পারে, যেমন আমি একটা সংখ্যা বলছি 36, এটা 2 18 2 9 3 3, তাহলে 36 সমান 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার 2। এটা যদি আমরা যোগ করি 2 এর সঙ্গে 1 যোগ, আবার 2 এর সঙ্গে 1 যোগ গুণ করলে মোট কত হচ্ছে? 3 ইনটু 3 মানে 9টি। তাহলে এই 36 এর কত জোড়া হবে উৎপাদক? আমি ক্লিয়ার করছি আরেকবার, বলেছি 720 উৎপাদক 30টি যদি হয় তাহলে 30/2 সমান 15টি জোড়া হচ্ছে, 15 pairs of factors। কিন্তু এক্ষেত্রে 36টা হচ্ছে আমার 9টি, 36 এর 9টি উৎপাদক হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন তাহলে কত জোড়া হবে? কত জোড়া? তাহলে এটা তো 9 দিয়ে ভাগ করলে 4.5, তাহলে 4.5 জোড়া বলবো কি আমরা? জোড়া তো ফ্র্যাকশনে আসে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বলতে হবে? এই ক্ষেত্রে আমাদের বলতে হবে যে এই যে 36টা, এই 9 এর সঙ্গে 1 যোগ করে 10 সেটা বাই 2 মানে 5 জোড়া হবে, 5 জোড়া ফ্যাক্টর আসবে। কেন আসবে বলছি, কারণ 36টা একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার ফ্যাক্টরস গুলো কত জোড়া আছে জিজ্ঞেস করলে তার টোটাল ফ্যাক্টর বার করে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। কারণ 1 ইনটু 36 আমরা জানি 36, 2 ইনটু 18 আমরা জানি 36, 3 ইনটু 12 আমরা জানি 36, 4 ইনটু 9 আমরা জানি 36, 6 ইনটু 6 আমরা জানি 36। তাহলে এখানে যে 6 দুবার ছিল সেই দুটো 6 এর এখানে একবার নিয়ে 9টি করা হয়েছে, কিন্তু ভালো করে দেখো জোড়া কটি? জোড়া কিন্তু আমার 5 জোড়া, তাহলে এখানে 5 জোড়া চলে এসেছে। তাহলে ওই রকম যেসব সংখ্যা পূর্ণবর্গ হবে তাদের যদি কত জোড়া ফ্যাক্টর বলে, তাহলে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরের সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবে, দিয়ে যদি এই পারফেক্ট নাম্বার এই যে আমার যে পূর্ণবর্গ সংখ্যা মানে পারফেক্ট স্কয়ার নাম্বারগুলো, এই পারফেক্ট স্কয়ার নাম্বারে যদি বলতো কত জোড়া ডিস্টিংক্ট পেয়ার অফ ফ্যাক্টরস হবে, ডিস্টিংক্ট মানে কি আলাদা, তখন কিন্তু এই পেয়ারটা বাদ যাবে, কারণ এই পেয়ারের দুটো ডিজিট হচ্ছে সেম। তাহলে কত জোড়া ডিস্টিংক্ট প্রাইম হবে? DISTINCT, ডিস্টিংক্ট মানে আলাদা। কত জোড়া? তখন হবে 4 জোড়া। সেটা তখন এই 9 থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে পূর্ণবর্গ সংখ্যার ফ্যাক্টর গুলো বার করে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে অত পেয়ার ফ্যাক্টরস থাকবে, সেগুলো হচ্ছে একইও আছে আবার আলাদা আছে। আর যদি আলাদাগুলো চাইতো তাহলে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ। মাথায় রাখবে। তাহলে এই যতগুলো বললাম একটু মাথায় রাখবে, ক্লিয়ার? আরো কয়েকটা টুকরো টুকরো একটু বলে দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে পারফেক্ট যে নাম্বার, পারফেক্ট নাম্বারটা কি? পারফেক্ট নাম্বার হচ্ছে ধরো 6, 6 এর উৎপাদক 1 2 3 6, এগুলো যোগ করলে 12 হবে, মানে এই সংখ্যাটা ডবল হয়ে যাবে। তো এরকম এর পরের পারফেক্ট নাম্বার হবে 28, 28 এর উৎপাদক 1 2 4 7 14 28, এটা যদি আমরা যোগ করে দিই তাহলে এর যোগফল হবে 56, তার মানে এর ডবল।
তা পারফেক্ট নাম্বার হচ্ছে কোনো সংখ্যার ফ্যাক্টরগুলো যোগ করলে যদি ওই নাম্বারটা ডবল হয়ে যায় সেটাকে হচ্ছে পারফেক্ট নাম্বার। তাহলে এই যে পারফেক্ট নাম্বার লোয়েস্ট ক্ষুদ্রতম পারফেক্ট নাম্বার 6, তারপরের হচ্ছে 28, এর পরের পারফেক্ট নাম্বার কি হবে? এর পরের পারফেক্ট নাম্বার যেটা আসবে সেটা কিন্তু আমাদের ওই ফর্মুলা দিয়ে না করলে বুঝতে পারবে না। এটা 2 টু দি পাওয়ার p - 1 ইনটু 2 টু দি পাওয়ার p - 1। এই p হচ্ছে প্রাইম মানে মৌলিক, ক্ষুদ্রতম প্রাইম 2, তারপরে 3, তারপরে 5, 7 এরকম পরপর। চলো এখানে p এর জায়গায় 2 দিলে 2 টু দি পাওয়ার 2 - 1 ইনটু 2 টু দি পাওয়ার 2 - 1 সমান 2 ইনটু 3 সমান 6। তাহলে এটা ক্ষুদ্রতম প্রাইম। যদি 3 দিতাম 2 টু দি পাওয়ার 3 - 1 ইনটু 2 টু দি পাওয়ার 3 - 1, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইনটু 7 মানে হচ্ছে 4 ইনটু 7 কত হচ্ছে 28। যদি 5 দিতাম পরেরটা তাহলে 2 টু দি পাওয়ার 5 - 1 ইনটু 2 টু দি পাওয়ার 5 - 1 সমান 2 টু দি পাওয়ার 4 ইনটু এখানে 2 টু দি পাওয়ার 5 মানে 31, মানে এখানে 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইনটু 31, 16 16 হাতে 1 348 49 9 4 496, মানে 28 এর পরের পারফেক্ট নাম্বার হচ্ছে 496। এর যতগুলো উৎপাদক আসবে সেই উৎপাদকগুলোর যোগফল এই নাম্বারটার দ্বিগুণ। তার মানে এর উৎপাদকগুলোর যোগফল কত হবে? 6 দিয়ে 12 2 হাত থেকে 9 2 18 19 হাতে 1 4 2 8 1 9 992 হবে এর উৎপাদকগুলোর সংখ্যা। ক্লিয়ার? তাহলে এই যতগুলো বললাম একটু মাথায় রাখবে। এবার আসি কয়েকটি ছোট ছোট ফর্ম নিয়ে আলোচনা করি। সাপোজ আমরা যে কোনো পজিটিভ নাম্বারের যদি স্কয়ার করি 4 হবে, 4 কে 3 ইনটু 1 প্লাস 1 করতে পারি। আবার 3 এর যদি স্কয়ার করি 9, এটাকে 4 ইনটু 2 প্লাস 1 করতে পারি। আবার 4 এর স্কয়ার করলে কি হবে 16, এটা কি করলাম, এটা 3 ইনটু 3 প্লাস 0 করতে পারি। আর এটা 3 ইনটু 5 প্লাস 1 করতে পারি। তার মানে যে কোনো পজিটিভ ইন্টিজার তার স্কয়ার করলে তার ফর্মটা সবসময় 3m প্লাস 1 বা এখানে 3m, এই জিরোটা লিখছি না, এটা হবে। কি ক্লিয়ার করলাম? যে কোনো পজিটিভ সংখ্যার যদি আমরা বর্গ করি তাহলে তাদের 3m প্লাস 1 বা 3m ফর্মে লেখা যাবে। এইখান থেকে যদি প্রশ্ন করা হয় এরকমই যে কোনো স্বাভাবিক সংখ্যা বর্গকে 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে উত্তরটা দেখো, এই 0টা থাকতে পারে নয়তো 1 থাকতে পারে, কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যা মানে তো আমার ইন্টিজার, পজিটিভ ইন্টিজারের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কোনো পজিটিভ ইন্টিজারকে যদি বর্গ করি তাহলে তার ফর্মটা 3m বা 3m প্লাস 1 এ রাখতে পারি। তার মানে 3 দিয়ে ভাগ করলে 0 আর 1 ভাগশেষ হয়, এটি মাথায় রাখবে। একইভাবে এই পজিটিভ ইন্টিজারটা যদি একটু বড় হয়, অড গুলো এই 9 কিন্তু আমরা 8 ইনটু 1 প্লাস 1 করতে পারতাম, বা আরেকটা অড 5 স্কয়ার মানে 25, তার মানে 8 ইনটু 3 প্লাস 1, তার মানে 8 এর গুণিতকেও রাখা যায়। তার মানে এই যে এইটা কিন্তু ইভেন, এটা হচ্ছে ইভেন অড, জোড় এটা হচ্ছে একমাত্র ইভেন অড নাম্বার, ইভেন প্রাইম, আর বাকি এগুলো সব অড প্রাইম। তাহলে আমরা যদি কোনো পজিটিভ অড নাম্বারে বর্গ করি তাহলে পজিটিভ প্রথম অড নাম্বার 3 হবে,
আর আরেকটা পজিটিভ ওয়ার্ড অনটা বাদ দিয়ে এটা দেন অন ধরছি, তাহলে 3 5 7 তারপরে 11 এই যে বা 9 এদের যদি আমরা স্কয়ার করি তাহলে প্রত্যেকটা ওই 8m + 1 ফর্মে আসবে। এই mটা হচ্ছে ইন্টিজার, কারণ 3 এর স্কয়ার করলে 9, 9 কে 8 * 1 + 1 করব, এই 1টা হচ্ছে m, বা 7 এর করলে 7 এর স্কয়ার মানে 49, তাহলে এইটাকে আমরা 8 * 6 + 1, তাহলে এইটা হচ্ছে m। আর এইগুলোকে আবার এই 49 কে আমরা 3m + 1 ও করতে পারি, তাহলে mটা তখন 16। তাহলে আমি ফার্স্টে আলোচনা করেছি যে কোনো পজিটিভ ইন্টিজারকে যদি স্কয়ার করি তাহলে সেটা আমাদের কিন্তু অলওয়েজ কি হবে 3m + 1, আর যখন ওই 3 5 এটা আসবে সেটাও 8m + 1, তবে 8m + 1 সবগুলো হয় না, যেমন 2 এর বর্গ করলে 4 সেটা কিন্তু 8m + 1 হবে না, আর সব যতগুলো 3m + 1 হচ্ছে এটাও আমরা 3m + 1 এ আনতে পারি, কিন্তু সব 8m + 1 এ আনতে পারবো না। তো ওই জন্য আমি দুটো টাইপ আলোচনা করলাম। যদি এমসিকিউ থাকে যে আমি শেখাচ্ছি 3m + 1 বা 3m, আর যদি দিয়ে দেয় 3m এই 8m + 1, ভুল করে এসো না, কারণ ওটা হবে কোনগুলোর ক্ষেত্রে 3 5 7 সেই সব অড ইন্টিজারের বর্গ করলে হবে, তাহলে ওই ফর্মে লেখা যাবে। এবারে প্রশ্ন যদি এরকম থাকে যে 2 এর বড় অড ইন্টিজারের বর্গকে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ হবে, কত ভাগশেষ থাকবে, তাহলে আমি কি বলেছি 2 এর বড় যত অড ইন্টিজার আছে 3 তার বর্গ, প্রত্যেকটার 8m + 1 করা যায়, তাহলে এটাকে যদি 8 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা তো কেটে যাচ্ছে, তাহলে আমার 1 পড়ে থাকছে, তাহলে 1 ভাগশেষ। ক্লিয়ার? এটা 1 অ্যানসার হবে। নেক্সট আরো কিছু যদি কিউব যদি করি, সাপোজ কোন নম্বর ধরো এনি পজিটিভ নাম্বারের কিউব যদি করে দিই, ধরো 2 তার কিউব করলে হয় 8, 8 কে আমরা কিভাবে লিখতে পারি, এটা তো পজিটিভ ইন্টিজার, 8 কে 2 দিয়ে 4 দিয়ে 8 মানে এনি পজিটিভ নাম্বার। আচ্ছা আরেকটা দেখি 3 কে লেখা যায় 27, এই 27 কে 9 * 3 তার মানে 9m, এখানে mটা 3, তাহলে এখানে আমরা 9m + 8 যদি করি তাহলে এখানে mটা হচ্ছে আমার 0। আচ্ছা একটা ফর্ম লেখা গেল, এটা একটা লেখা গেল। আর একটা সংখ্যা যদি 4 নিই, 4 4 এ 16, 4 এ 4 কিউব মানে 64, 9 7 এ 63 মানে 9 * 7 + 1 মানে 9m + 1। আচ্ছা ক্লিয়ার? মানে কোন সংখ্যাকে, যে কোনো সংখ্যা, সাপোজ মনে করো আমাদের 1 2 3 4 এই পজিটিভ সংখ্যাকে যদি ঘন করি তাহলে সেই ঘন সংখ্যাকে সর্বদা এই ফর্মে লেখা যায় 9m + 8, আর একটা লেখা যায় 9m, আর একটা লেখা যায় 9m + 1। তাহলে এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে কোন স্বাভাবিক সংখ্যাকে ঘন করে তাকে যদি 9 দিয়ে ভাগ করা হয় কি কি ভাগশেষ থাকতে পারে, তাহলে এখানে 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 8 থাকতে পারে, এটা অ্যান্সার। ক্লিয়ার? তাহলে যে কোনো স্বাভাবিক সংখ্যার যদি ঘন করে তাকে 9 দিয়ে ভাগ করা হয় তাহলে কত কত ভাগশেষ হবে, তাহলে সেটা 0 হতে পারে, 8 হতে পারে, 1 হতে পারে। এগুলো এমসিকিউ থাকবে, এগুলো দেখে নিজেরা করতে হবে।
এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, এবারে আমরা সমস্ত অড সংখ্যাকে, অড ইন্টিজারকে এই ফর্মে লেখা যায় কি 6q প্লাস 1, 6q প্লাস 3 আর 6q প্লাস 5, এই ফর্মে লেখা যায়। একটা एग्जांपल দিই। সাপোজ মনে করো সমস্ত অড ইন্টিজার বলেছে, তাহলে অড ইন্টিজার বলতে আমরা 1টাকে আমরা এরকম লিখতে পারি তো 0 * 1 + 1, সরি 6 * 0 + 1, তাহলে এখানে 6q, কিউটা এখানে 0, কিউটা অবশ্যই ইন্টিজার হবে। আবার আমরা 3টাকে ওই একই রকম আমরা লিখতে পারি 6 * 0 + 3, তার মানে সেই 6q + 3। আচ্ছা, আমরা যদি অন্য নাম্বার নিই, অড, এটা একটা অড নিলাম, আরো অড নাম্বার, এটা অড বলেছে, ইভেনে হবে না, অড ধরো 5 নিলাম, তাহলে 6 * 0 + 5 ও করতে পারি। আবার 7 নিলে 6 * 1 + 1, তার মানে এটা চলে আসছে 6q, কিউটা এখানে 1। তাহলে এটা একটা ফর্ম মনে রাখবে, সমস্ত অড ইন্টিজারকে এই ফর্মগুলোতে রাখা যায়। তাহলে প্রশ্ন যদি বলি যে কোনো অড মানে কি বিজোড়, কোন বিজোড় সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ হতে পারে, কি কি ভাগশেষ হতে পারে, তাহলে এখানে আমার উত্তর কি কি আসবে, এখানে আমার এই 1ও আসবে, 3ও আসবে, 5 আসবে। তাহলে 1 হতে পারে, 3 হতে পারে আর 5 হতে পারে, ব্যাস। তাহলে এইটি মাথায় রাখবে। তাহলে এই যতগুলো বললাম মোটামুটি এইগুলো মাথায় রাখলে ছোট ছোট প্রশ্নগুলো করা যাবে। ক্লিয়ার? আর আরেকটা টপিক, যেগুলো ফ্র্যাকশনে তো আমি এলাম না, তাহলে নেক্সট দিনে আরো এই নাম্বার সিস্টেমের উপরে আরো টপিক মানে একটু হার্ড আর কি, সেইগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে আজ এই যতটা হলো মোটামুটি এইগুলোর উপরে প্র্যাকটিস করবে, খাতায় লিখে লিখে এগুলো প্র্যাকটিস করবে, এতটাই।